ফিলিস্তিনের গাজায় একটা বড় পরিবর্তনের পথে হাঁটছে প্রতিরোধ সংগঠন হামাস। তারা সরকারি জরুরি কমিটি ভেঙে দিয়েছে। অর্থাৎ বেসামরিক প্রশাসনের হাতে গাজার যে প্রশাসনিক কার্যক্রম এতদিন ধরে চালিয়ে আসছিল হামাস গত ২০ বছর ধরে, তো সেটির দায়িত্ব তারা গাজার প্রশাসনের জাতীয় কমিটির কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। তো এই সিদ্ধান্ত অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ মনে হতে পারে যে এটি কি তাদের পরাজয়, বা এটি কি তাদের এই কোণঠাসা অবস্থা থেকে যে কামব্যাক করা বা অনমনীয় যে মনোভাব সেখান থেকে পিছু হটা কিনা। তো এটি নিয়েই আজকে কথা বলবো যে হামাস কেন এই প্রশাসনিক দায়িত্ব ছাড়তে যাচ্ছে এবং কেন তাদের এই অবস্থান। তো এই বিশ্লেষণটি সেদিকেই যাবে। তো আপনারা জানেন যে হামাস দীর্ঘদিন যাবৎ ইসরায়েলের মাথা ব্যথার কারণ। ২০০৬ সালে আহ, নির্বাচনে জেতার পর থেকে এখন পর্যন্ত হামাস গাজা সিটির প্রশাসনিক কার্যক্রম চালিয়ে আসছে। এমনকি এই ২ বছর বা তারও বেশি সময় ধরে ইসরায়েলের যেই চরম আগ্রাসন, চরম হামলা, গণহত্যা, তার মুখেও বুক চিতিয়ে প্রতিরোধ চালিয়েছে। যদিও সংগঠনটির বেশিরভাগ নেতা, ফাউন্ডার মেম্বার সবাই নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তারপরেও গাজার সিটির যে প্রশাসনিক কাঠামো, অর্থাৎ যে সরকার পরিচালনা গাজা সিটির, সেটি কিন্তু তারা চালিয়ে আসছিল। এমনকি আমরা এই যুদ্ধ চলাকালে এমন খবরও দেখেছি যে যেখানে এই প্রশাসনের দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়মিত বেতন ভাতাও দেয়া হয়েছে। অর্থাৎ এই যে তুমুল যুদ্ধ বা পরাশক্তির যে আগ্রাসন, গণহত্যার মুখেও এই গাজা সিটির দায়িত্ব থেকে সরে যায়নি হামাস বা প্রতিরোধ যোদ্ধা সংগঠনটি। একদিকে যেমন যুদ্ধের বিরুদ্ধে যতটুকু সম্ভব প্রতিরোধ চালিয়েছে, ইসরায়েলি সেনাদের মোকাবেলা করেছে, অন্যদিকে বেসামরিক সেবা, অর্থাৎ সরকার পরিচালনার সেবা তারা কিন্তু মানে খুব দক্ষতার সঙ্গে দিয়ে এসেছে। তো ঠিক এই মুহূর্তে এসে যে যুদ্ধবিরতি হয়েছে বেশ কিছুদিন, এই যুদ্ধবিরতির মধ্যেও তারা ১,০০০-এরও বেশি আহ, গাজার বাসিন্দাদের হত্যা করেছে ইসরায়েল, বিভিন্ন হামলা অব্যাহত রেখেছে। তো এই প্রেক্ষাপটে হামাস স্পষ্ট করেছে যে তারা যুদ্ধবিরতি চুক্তি মানতে চায়। গাজার প্রশাসন পুরোপুরি নতুন কাঠামোর হাতে আহ, তুলে দিয়ে তারা আহ, এই মানবিক বিপর্যয়ের মুখে পড়া যে জাতি, এই জাতিকে একটু নিষ্কৃতি দিতে চায়। তার মানে কি হামাস বিলুপ্ত হয়ে যাবে? নিঃসন্দেহে না। বিশেষজ্ঞরা বলছেন যে এই হামাসের এই অবস্থানের কারণে, এই অবস্থানের বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, হামাস নিজেদেরকে একটি শক্তিশালী রাজনৈতিক পক্ষ হিসেবে টিকিয়ে রাখতে চায়। যেই ধরনের হামলা এবং নির্বিচারে গণহত্যার শিকার এই দলটির নেতাকর্মী সপরিবারে একেবারে দুধের বাচ্চা শিশুসহ হয়েছে, তো সেখান থেকে একটা শক্তিশালী অবস্থান তৈরি করে, শক্তিশালী অবস্থান ধরে রাখতে হলে নতুন স্ট্র্যাটেজি সাজানোর কোনো বিকল্প নাই। তো হামাসের এই ঘোষণাকে মূলত সেই নতুন স্ট্র্যাটেজি সাজানোর প্রচেষ্টা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। প্রথম হামাসের এই অবস্থানের একটি উদ্দেশ্য হচ্ছে প্রশাসনিক পরিবর্তন এবং কৌশলগত ভাবনা, যেটি বলছিলাম যে হামাস গাজায় তাদের সরকারি জরুরি কমিটি ভেঙে দিয়ে বেসামরিক প্রশাসনের দায়িত্বে যে জাতীয় কমিটি, সেখানে হাতে তোলে দায়িত্বের হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। তো এটি হচ্ছে আত্মসমর্পণ নয়, বরং একটা কৌশলগত পরিবর্তন। তারপরে আরেকটা বিষয় যে মুক্তি সংগ্রামের দিকে মনোযোগ দেয়া। দেখেন, প্রশাসন চালানো একটা জিনিস, আর আরেকটি হলো যে ফিলিস্তিনের যে মুক্তি সংগ্রাম, অর্থাৎ যে দখলদার জায়নিস্ট অবৈধ রাষ্ট্রটি যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্রের সার্বভৌমত্বের আহ, মানে বিলুপ্তি ঘটানোর প্রয়াস চালাচ্ছে এবং ফিলিস্তিন রাষ্ট্র স্বপ্ন থেকে মানুষকে ভুলিয়ে দেওয়ার যেই প্রকল্প, এই প্রকল্পের বিরুদ্ধে যে মুক্তি সংগ্রাম, সেই মুক্তি সংগ্রামে মনোযোগ দেয়া এবং ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখার জন্য, স্বাধীন রাষ্ট্রের স্বপ্নকে টিকিয়ে রাখার জন্য যেই আন্দোলন, যেই মুক্তি দরকার ফিলিস্তিনের জনগণের, সেই মুক্তি সংগ্রামকে টিকিয়ে রাখার জন্য হামাসের এই অবস্থান। এছাড়া আরেকটি বিষয় সামনে এসেছে, সেটি হলো জাতীয় ঐক্য গঠন। অর্থাৎ হামাস চায় যে গাজার
যেন সবার প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ, অর্থাৎ একটা সময় কিন্তু মানে ইসরায়েল বিরুদ্ধে যেই মুক্তি সংগ্রাম, সেখানে ফিলিস্তিনের বামপন্থীরা ছিল, সেখানে ফিলিস্তিনের উদারপন্থীরা ছিল, সেখানে ফিলিস্তিনের এই কট্টরপন্থীরা ছিল। তো তারপর আরব জাতীয়তাবাদীরা একাত্ম হয়ে এই মানে জগদ্দল পাথরের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়েছে। তো সেই জাতীয় ঐক্যের দিকে মনোযোগ দিবে হামাস, এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং হামাসের যে রাজনৈতিক অভিপ্রায়, তো সেখানেও কিন্তু তাদের যে প্রতিপক্ষ বা তাদের দলভুক্ত নয় এমন লোকেদের প্রতিও কিন্তু তাদের সহমর্মিতা আমরা দেখেছি যে দেখেন, মারওয়ান বারঘুতি ইসরায়েলি কারাগারে বন্দী, সবচেয়ে মানে ইসরায়েলের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দী, তারও কিন্তু মুক্তি চেয়েছে যখন এই বন্দি বিনিময় হয়েছে, এবং সে কিন্তু হামাসভুক্ত নয়। তো এরকম হামাসের সদস্যভুক্ত নয় কিন্তু ফিলিস্তিন, স্বাধীন ফিলিস্তিনে দাবির যেই পোস্টার বয়, এরকম কোনো ব্যক্তির প্রতিও তাদের যে সহমর্মিতা, ভালোবাসা এবং উদারতা কিন্তু সামনে এসেছে। ফলে হামাস এই দায়িত্ব ছেড়ে দিয়ে জাতীয় ঐক্য গঠনের দিকে মনোযোগ দেবে, এমন বলা হচ্ছে যে তারা একটা সত্যিকারের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব গড়ে তোলার জন্য এই হচ্ছে ফিলিস্তিনি সমাজের সকল রাজনৈতিক শক্তির যেন অংশগ্রহণ থাকে, এরকম একটা ঐক্য গড়ার প্রচেষ্টার অংশ হিসেবে তারা হচ্ছে এই প্রশাসনিক দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর একটা বিষয় তো বলেছি যে প্রতিরোধ বনাম শাসন, একদিকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ, আর একদিকে হচ্ছে বেসামরিক সরকার পরিচালনা করা। তো দুটার মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য রয়েছে। তো বেসামরিক সরকার পরিচালনা করা এটি হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে যদি আপনার রাজনৈতিক শক্তিতে আপনি হচ্ছে শক্তিশালী হন। তো এইটা একটা বিষয় যে প্রশাসনিক কাঠামো মানে বেসামরিক প্রশাসন সাধারণ মানুষ দিয়ে পরিচালনা করা মানে খারাপ না, এটাও হতে পারে, বা এটিও মানে চলুক, কিন্তু প্রতিরোধ যে শক্তি, সেই শক্তির জায়গাতে যেন হামাস অটুট থাকে। তো এই জায়গা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ইসরায়েলে মানে কথার পরীক্ষা, অর্থাৎ ইসরায়েল বারবার করে বলে আসছিল যে তারা কেন পুরো গোষ্ঠীকে নির্মূলের প্রচেষ্টা চালাচ্ছে। তো ইসরায়েল বারবার করে বলে আসছিল যে ইসরায়েলের অনেক নেতার বক্তব্যই পাবেন যে তারা মনে করে যে একটা দুধের বাচ্চা শিশুও তো মানে জন্ম থেকেই হামাস। তো তারা যেটা বলছিল যে এই বেসামরিক সামরিক পুরো জনগোষ্ঠীর মধ্যে হামাস মিশে আছে, ফলে তাদেরকে একদম ক্যাপিটাল পানিশমেন্ট জাতিগতভাবে ফেস করতে হচ্ছে। তো তারা মানে হামাস এটা দেখাতে চায় যে ঠিক আছে, আমরা বেসামরিক কার্যক্রম থেকে সরে গেলাম, এরপরে বেসামরিক মানে সাধারণ জনগণ তারা যেন ভালো থাকে। তো এইটা আসলে তোমার মুখের কথা আর কাজ এক হয় কিনা, এটিরও একটা পরীক্ষা। ইসরায়েল দাবি করে যে হামাস ক্ষমতায় থাকার কারণেই তারা গাজায় অবরোধ চালিয়েছে, তারা গাজায় হামলা চালিয়েছে, এবং জরুরি সেবা যেগুলো মানে মৌলিক খাদ্য, বাসস্থান, চিকিৎসা, তো মৌলিক চাহিদা, সেগুলো পর্যন্ত আটকে দেওয়া হয়েছে কারণ এখানে হামাস। তো এই হামাস যদি মানে ক্ষমতার পাদপীঠ থেকে সরে যায়, তাহলে এই বেসামরিক লোকজনের যে জরুরি সহায়তা, জরুরি সেবা প্রয়োজন, সেটি আসলে মানে প্রবেশ করতে দেওয়া হয় কিনা, হামাস এটিও একটা পরীক্ষা অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিতে পারে, এমনটা বলা হচ্ছে। আর এর বাইরে মানে পুরো পুরো ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করা, আর ইসরায়েলি হামলা অব্যাহত আচ্ছা, ইসরায়েলি হামলা যদি অব্যাহত থাকে, তাহলে হামাস একটা জিনিস বলতে পারবে যে যে এটি আসলে হামাস তাদের হচ্ছে সমস্যা নয়, সমস্যা পুরো ফিলিস্তিন। তো এটি বলবার একটা সুযোগ কিন্তু তৈরি হবে। এর বাইরে মানবিক বিপর্যয় যে ঘটে আসছে পুরো মানে গাজা ভূখণ্ড জুড়ে, সেই মানবিক বিপর্যয় থেকে একটু ঘুরে দাঁড়ানো বা মানুষকে একটু রিলিফ দেয়া, এটারও একটা অংশ। এখন কিন্তু বলতে পারবে যে ঠিক আছে, এখন তো সাধারণ জনগণের বেসামরিক মানে হামাসের বাইরে অন্য কেউ গাজার দায়িত্বে আছে, সুতরাং তার সাথে আমি সহযোগিতা করে বা তার সাথে একটা লিয়াজো করে সেখানে আমি ওষুধ, জরুরি খাদ্য, জরুরি সেবা, জরুরি চিকিৎসা, এগুলো আমরা সরবরাহ করতে পারি। তো এই যে মানবিক বিপর্যয় সামাল দেওয়ার মতো পরিস্থিতি যেন তৈরি হয়, এবং আরও একটু মানে যৌক্তিকভাবে এটি ইয়ারা হচ্ছে বিদেশি সহায়তাকারীরা করতে পারে। তো এটির একটা অংশ হামাস এই দায়িত্ব থেকে সরে যাওয়া এবং গাজার বেসামরিক
সেবা থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার এটা একটা উদ্দেশ্য হতে পারে। কিন্তু দেখেন, যদি যদি এই বিষয় মানে জরুরি সেবাগুলো যদি না পৌঁছায় এবং শর্ত যদি না মানে, তাহলে বাস্তবতা স্পষ্ট হয়ে যাবে। তখন আর লুকিয়ে রাখা যাবে না যে সমস্যা শুধু গাজাকে শাসন করা হামাস নয়, পুরো সমস্যা হলো এমন একটি জনগোষ্ঠী যারা মাথা নত করেনি, যারা দখলদারদের কথায় জায়গা ছেড়ে যায়নি, যারা গাজা ছেড়ে অন্য কোনো দেশে পুনর্বাসিত হতে রাজি হয়নি, এরকম একটা জনগোষ্ঠীই সমস্যা, এমনটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। হামাস মন্ত্রণালয় ছাড়তে পারে, কমিটি ভেঙে দিতে পারে, প্রশাসনের দায়িত্ব অন্যের হাতে তুলে দিতে পারে, কিন্তু এই পদক্ষেপের অর্থ হচ্ছে প্রতিরোধ ছেড়ে যাওয়া নয়, আত্মসমর্পণ নয়। গাজা শাসন করা ছিল একটা সময়ের বাস্তবতা, কিন্তু ফিলিস্তিনের মুক্তি সংগ্রামই হলো মূল কথা। আর সেটি মূলত মনোযোগ দিতে চায় হামাস।